যা হচ্ছে অযোধ্যাতে এটা কোনো ধর্মপালনই নয়, ধর্ম নিয়ে রাজনীতি, মন্দির রাজনীতি, মন্দির তৈরি না, মন্দির রাজনীতি। সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি আরএসএসকে হারাতে হবে এবং বিজেপি আরএসএসকে বিচ্ছিন্ন করতে হবে। আমাদের পার্টি, আমরা আমাদের সর্বশেষ পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত করেছি, এটি আমাদের লাইন সারা ভারতবর্ষ জুড়ে। তাই বিজেপির বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলগুলি যারা বিজেপিকে হারাতে চায়, যারা আরএসএসকে হারাতে চায়, তারা একটা প্ল্যাটফর্মে এসছে। এটাকে আপনি প্ল্যাটফর্ম, এটা কোনো পলিটিক্যাল অ্যালায়েন্স নয়, রাজনৈতিক জোট নয়। আপনারা বোঝানোর সুবিধার জন্য হয়তো মানুষকে বলছেন জোট জোট, মানুষ হয়তো তাতে কেউ কেউ প্রভাবিত হচ্ছেন। এটা একটা প্ল্যাটফর্ম, পলিটিক্যাল প্ল্যাটফর্ম। কথা এটা ঠিকই যে মীনাক্ষী 18 সালে ডিওয়াইএফআইয়ের যে রাজ্যের সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে ও রাজ্যের সভাপতি, সভানেত্রী, যাই বলি না কেন, সে নির্বাচিত হয়েছিল, নির্বাচিত করেছিল ডিওয়াইএফআই এর রাজ্যের সম্মেলন। এখানে আমার আবিষ্কার করা না করা এই কথাগুলো ঠিক নয়, আলোচনা হওয়াটাও উচিত নয় এবং এটা ঠিকও নয়। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে মধুরিমা এবং আমার যিনি অতিথি, একদম রাজনৈতিক পরিসরের আড্ডা, আলোচনা চলবে। কদিন আগেই আমরা ব্রিগেড সমাবেশ দেখেছি, ডিওয়াইএফআই এর সেই সভা দেখেছি। আজকে আমরা এসেছি আভাস রায়চৌধুরীর কাছে। আভাসবাবু, আপনাকে স্বাগত দৃষ্টিভঙ্গিতে। আপনাদেরও নতুন বছরের শুভেচ্ছা। আমি ডিওয়াইএফআই শব্দটা উচ্চারণ করলাম বটে, কেন করলাম আপনাদের আলোচনা যতটা চলবে তাতে হয়তো বুঝতে পারবেন। এই মুহূর্তে আপনি রাজ্য সম্পাদক মণ্ডলী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য। আপনার একটা লং জার্নি রয়েছে রাজনীতির ক্ষেত্রে, কিন্তু রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলে এখন মীনাক্ষী মুখার্জিকে নিয়ে ভীষণ কথা হচ্ছে। মীনাক্ষী মুখার্জি কারো কাছে ক্যাপ্টেন, কারো কাছে সিপিআইএমের মুখ এরম বলা হয়, কিন্তু আপনার কাছে তো পলি, যেহেতু ছোটোবেলা থেকে সেই নামেই ডাকেন। এবং 2018 যদি আমরা যাই তাহলে ডানকুনিতে যে কোল কমপ্লেক্সের সম্মেলন, সেখান থেকে আপনি তাকে আবিষ্কার করেন, মানে রাজনৈতিক জায়গায় যদি বলা যায়। মীনাক্ষীকে কি মনে হয়েছিল দেখে সে সময়? কেন আপনার মনে হয়েছিল যে ওকে এগিয়ে দেওয়া যায়? তার আগে আমার দুটো আপত্তি জানাতে হবে। এক নম্বর কথা হলো যে আমি ব্যক্তিগতভাবে এখনও সেই রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করিনি যাতে বলতে পারি যে আমার একটা লং জার্নি হয়েছে। আচ্ছা, এটা ঠিকই যে আমার মধ্য 50-এর দোরগোড়ায় আর কিছুদিন পর যাব। ছাত্র আন্দোলন থেকে যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকা হয়, সময়টা কম নয়, কিন্তু জেনারেলি লং জার্নি পলিটিক্সে যেভাবে ব্যবহার হয় আমার ক্ষেত্রে এটা খাটে না, ফলে এটা আমার প্রথম আপত্তি। এক নম্বর। আর দু নম্বর কথা, এটা ঠিকই যে মীনাক্ষী 18 সালে ডিওয়াইএফআইয়ের যে রাজ্যের সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে ও রাজ্যের সভাপতি, সভানেত্রী, যাই বলি না কেন, সে নির্বাচিত হয়েছিল, নির্বাচিত করেছিল ডিওয়াইএফআই এর রাজ্যের সম্মেলন। এখানে আমার আবিষ্কার করা না করা এই কথাগুলো ঠিক নয়, আলোচনা হওয়াটাও উচিত নয় এবং এটা ঠিকও নয়। মীনাক্ষীকে বাকিদের থেকে কোথায় আলাদা মনে হয়েছে? প্রথম কথা হলো যে প্রত্যেকটা মানুষেরই তো নিজস্বতা থাকে। বহু আগে বিশিষ্ট মার্ক্সীয় দার্শনিক আমি বলবো না, মার্ক্সীয় তাত্ত্বিক, বিপ্লবী, অবশ্যই একটা পর্যায় পর্যন্ত, প্লেখানভ, তার একটা বিখ্যাত বই আছে, আমাদের সবারই পড়া উচিত। যারা রাজনীতি করেন তাদেরও পড়া উচিত, যারা রাজনীতি করেন না কিন্তু সমাজে যে ইতিহাসে ব্যক্তির স্থান, আমি তার মানে মীনাক্ষীকে সেই পর্যায়ে এখন তুলছি না, কিন্তু ভুল হয়ে যাবে সেটা। প্রত্যেকটা মানুষেরই নিজস্বতা থাকে, প্রত্যেকটা মানুষের। আমার আছে, আপনার আছে, আপনার ক্যামেরা পার্সনের আছে, মীনাক্ষীর আছে, ধ্রুবর আছে, কলতানের আছে, সৃজনের আছে, প্রতিকূরের আছে, দীপ্তজিতের আছে। এবং আপনারা তো এই চোখের সামনে কতগুলো নাম দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা ঠিকই যে যদি বলেন যে এই সময়ে আমিও একসময় ডিওয়াইএফআইয়ের কর্মী ছিলাম, রাজ্যেতেও কাজ করেছিলাম। আমি সবসময় এই কথাটা বলি যে প্রত্যেক মানুষের তো একটা নিজস্ব মূল্যায়ন থাকে। আমরাও যখন রাজ্যে করি তখন বোধহয় আমি সেদিন ব্রিগেডেও কথাটা বলেছি যে 16 বছর পর ডিওয়াইএফআই ব্রিগেডে সমাবেশ করলো, তাই জন্য প্রাক্তনী হিসাবে ওদের আমি অভিনন্দন জানিয়েছি। এবং অবশ্যই এই বাজারে ব্রিগেড করা এবং যখন ঘোষণা করলো তখন আর যখন এটা হলো, দুটোর মধ্যে তো একটা
দুস্তর পার্থক্য আছে। কিন্তু ঘোষণা যখন করেছিল বুকের পাটা লাগে আজকের যারা যুব ফেডারেশন, এবং একা মীনাক্ষী নয়, এটা বললে কিন্তু খুব ভুল হয়ে যাবে। কোথাও কোনো একা ব্যক্তি কখনো কাজ করতে পারে না যদি না তারা সবাই মিলে একটা টিম হিসাবে কাজ করে। তো লাস্ট ব্রিগেড আমরা তখন যুব ফেডারেশনের কর্মী, 2008-এর 20শে ডিসেম্বর। তো তখন তো রাজ্যে বামফ্রন্টের সরকার, যদিও পঞ্চায়েতের ভোটে 2টি জেলা পরিষদে বাম বিরোধীরা জিতেছেন, একটা বড় ব্রিগেড হয়েছিল, কিন্তু বামফ্রন্টের সরকারটা তো ছিল। আর তারপর 16 বছর পর এখন এরা করলো। এই 16 বছরের জার্নিটা খুব প্রতিকূল। আমরাও যখন যুব ফেডারেশন করেছি, যে টাইমটায় সরকার আছে বামপন্থীদের, সরকার চলে গেছে, আক্রমণ হয়েছে, অন্যেরাও যেমন আক্রান্ত হচ্ছেন, যুব ফেডারেশনের কর্মীরাও আক্রান্ত হয়েছেন। সংগঠনটাকে ধরে রাখাটাই তখন যুব ফেডারেশনের সামনে চ্যালেঞ্জ ছিল, সবারই সামনে চ্যালেঞ্জ ছিল। কারণ বদলা নয় বদল চাই, এই তো বোধহয় স্লোগান ছিল, ভুল বলছি কিনা ঠিক বলছি? হ্যাঁ, বদলা নয় বদল চাই। কিন্তু কার্যত 13ই মে ইলেকশনের কাউন্টিং হয়েছে, আর 14ই মে ভোরবেলা থেকে পশ্চিমবঙ্গে সন্ত্রাস শুরু হয়েছে। বর্ধমান এবং বাঁকুড়া জেলায় 2 জন শহীদ হয়েছিলেন। ফলে অত্যন্ত অল্প সময়ের মধ্যেই বোঝা গেল যে আসলে বদলাই। এবং আমি তখন ডিএফআইয়ের কর্মী, এখন এতটা সময় পেরিয়ে যাওয়ার পর মনে হয় যে মূল্যায়নটা সঠিকই ছিল, কিন্তু তখন সেই মূল্যায়নের সঙ্গে আবেগ ছিল। তখন যে প্রতিকূল অবস্থাতে একটা লুম্পেন বাহিনী, আর আজকে এই লুম্পেন বাহিনীর সঙ্গে আরএসএস বিজেপির আইডিওলজি যুক্ত হয়ে আজকে ভারতবর্ষ পশ্চিমবঙ্গের ডেমোক্রেসির সামনে বিপদটা আরও মারাত্মক হয়েছে অন্যভাবে। আপনার যদি এই নিয়ে কোনো কথা আমরা পরে গল্প করি, সে পরে দেখা যাবে। তো এই যে মীনাক্ষীদের প্রজন্ম, ধ্রুবদের প্রজন্ম, কলতানদের প্রজন্ম, সৃজন, প্রতিকূল, দীপ্তজিৎদের প্রজন্ম, দীপশিতাদের প্রজন্ম, এই নামগুলো বললাম, মানে এই নামগুলো মানে কি বলবো, সামনে আছে, লড়াইয়ে মুখ বলেই আছে। একটু আগে আপনি জিজ্ঞেস করছিলেন না আবিষ্কার ওই শব্দ, এখন আমি জানি যে কিছুদিন ধরে এখন কিছু মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই কথাবার্তাগুলো, এবং আমি এটার আপত্তি করি, এবং এটা কখনোই উচিত নয়, এবং এটা অবশ্যই ব্যক্তি মীনাক্ষীরও যে কি বলবো যোগ্যতা, লড়াই, তাকে খাটো করা হয়, সেটা উচিত নয়। প্রজন্ম থেকে প্রজন্মের বদল ঘটে, ব্যাটনের বদল ঘটে। বলে এই প্রক্রিয়ায় আমরা কোনো সময় নতুন ছিলাম, মীনাক্ষীরা কোনো সময় নতুন ছিল, আবার আগামী দিনে যারা যুব ফেডারেশন করবে তারা তখন নতুন হবে। বা আজকে এই মুহূর্তে যে ছেলেটি বা যে মেয়েটিকে রাজনীতির মানে ত্রিসীমানায় দেখতে পাওয়া যাচ্ছে না, হয়তো দেখা যাবে সেই চলে এলো। সেই জন্য এইভাবে প্রজন্ম থেকে প্রজন্মের পরিবর্তন ঘটে। এখানে কেউ সিনিয়র হয়, কেউ জুনিয়র হয়। এখানে কোনো ব্যক্তিকে আবিষ্কারকের দাবি করাটাও অশোভনীয়, অবৈজ্ঞানিক, এবং এই আলোচনাটাও আগে বাড়তে দেওয়া উচিত নয়। মীনাক্ষী, ধ্রুব, কলতান, সৃজন, প্রতিকূল, এরা তাদের নিজস্ব সাংগঠনিক পরিধির বাইরে অসংখ্য তরুণ প্রজন্ম, এবং মীনাক্ষীর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে শুধু তরুণ প্রজন্ম নয়, সমাজের বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন অংশের, বিভিন্ন বয়সের মানুষ যারা পশ্চিমবঙ্গে বামপন্থার পুনর্জাগরণ চান, এমনকি যারা বাম রাজনীতির বিরোধী, এইরকমও একটা অংশের মানুষের মধ্যে মীনাক্ষীর প্রতি একটা আকর্ষণ, ভালো লাগা, ভালোবাসা, অবশ্যই আস্থা। এবং এটা শুধু একা মীনাক্ষী নয়, এই গোটা প্রজন্মের প্রতি একটা আস্থা। আমরা যদি এটাকে সিঙ্গেল আউট করে মীনাক্ষীকে কেন্দ্রীভূত করি, আপনাদের মিডিয়ার ব্যাকরণ অনুযায়ী আপনারা করতে পারেন, সেটা তো আমি নির্দিষ্ট করতে পারি না। কিন্তু আমাদের শ্রেণী গণ আন্দোলন, সামাজিক আন্দোলন, বামপন্থী আন্দোলনের যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সঠিক পদ্ধতি, তাতে আমরা কখনো সিঙ্গল আউট মীনাক্ষীকে করি না, করাটা উচিতও নয়।
আস্থাটা অবশ্যই মীনাক্ষীর প্রতি আছে, ধ্রুবর প্রতি কম নেই, কলতানের প্রতিও কম নেই, সৃজন, প্রতিকূর, দীপশিতা, দেবজ্যোতি এদের প্রতিও কম নেই। এই প্রজন্মের প্রতি আস্থা তৈরি হয়েছে। যদি বলেন পশ্চিমবঙ্গের বামপন্থার পুনর্জাগরণের ক্ষেত্রে এটা আমাদের কাছে সবচাইতে সুখের, সবচাইতে আনন্দের কথা। বহু আগে একজন ফরাসি দার্শনিক তকভিল বলেছিলেন যে রাজনীতিতে যদি ভালো মানুষরা, আমি এটা মীনাক্ষী প্রসঙ্গে বলছি না, আপনার যে মানে ভিউয়াররা যারা দেখেন আমি তাদেরকে অনুরোধ করছি যে রাজনীতিতে যদি ভালো মানুষরা দূরে চলে যায় তাহলে লুম্পেন এবং অসাধু মানুষরা যদি রাজনীতির হ্যান্ডেলটা ধরে ফেলে সোসাইটি কখনো ভালো হয় না। এই যে আপনি মীনাক্ষীকে দেখছেন, ধ্রুবকে দেখছেন, কলতানকে দেখছেন, সৃজন, প্রতিকূর, দীপশিতা, দীপ্তজিৎ যারা আছে, এই নামগুলি হলো লড়াইয়ের মধ্য দিয়ে ইতিহাস আমাদের কাছে উপহার দিয়েছে। আমি আবার রিপিট করছি, লড়াইয়ের মধ্য দিয়ে ইতিহাস আমাদের কাছে উপহার দিয়েছে ভবিষ্যতের ইতিহাস তৈরির জন্য। আমাদের সবারই দায়িত্ব হলো এই উপহারগুলিকে, এই ফুলগুলিকে, এই জুয়েলগুলিকে রক্ষা করা। সেইটা আমরা করতে পারবো কি পারবো না তার উপর নির্ভর করবে ভবিষ্যতে ওদের প্রজন্ম এবং ওদের পরের প্রজন্ম ঠিক করবে যে আমরা রাজনৈতিক সংগঠক হিসাবে, নেতৃত্ব এর অংশ হিসাবে আমরা ঠিক করতে পারছি কিনা। আবার ওরা যখন আমাদের মতো সিনিয়র হয়েছে ওদের এই কাজ করতে হবে। তাহলে আপনার আবিষ্কার তত্ত্বকে আমি বাতিল করে আমি বলতে চাইছি যে লড়াইয়ের মধ্য দিয়ে ইতিহাসের উপহার। 1, 2 মীনাক্ষীকে সিঙ্গল আউট করবেন না, ও একটা টিমের অংশ, অবশ্যই একটা মুখ, অবশ্যই লড়াই আন্দোলনের মধ্য দিয়ে তো মুখ তৈরি হয়, কিন্তু তার একটা ব্যাক অফিস থাকে, একটা অর্গানাইজেশন থাকে। অর্গানাইজেশন না থাকলে কখনো মুখ তৈরি হয় না। আপনি যদি পশ্চিমবাংলার রাজনীতিতে, ভারতবর্ষের রাজনীতিতে আপনাদের ভাষায় যাদেরকে মুখ বলতে আপনার অভ্যস্ত, তারা কিন্তু কেউ একক ছিলেন না। বিশেষ করে বামপন্থী আন্দোলনে তো কখনো একক মুখের তত্ত্ব, এটা শুধু আনুষ্ঠানিকভাবে বাতিলযোগ্য তাই নয়, প্র্যাকটিক্যালি বাতিলযোগ্য। কেন? কেন? এই জন্য যে দক্ষিণপন্থী রাজনীতি হলো স্রোতের অনুকূলে চলা, ফলে সেখানে সমাজ এবং সিস্টেম কি সেটাকে বয়ে নিয়ে যায়, সেখানে একটা দুটো মুখকে কখনো সামনে তুলে ধরা হয়। আর এই মুখ তত্ত্বটা একটা দক্ষিণপন্থী ভাবনা। আর বামপন্থী রাজনীতি হলো আসলে স্রোতের উল্টো দিকে সাঁতার কাটা, সেখানেও লড়তে লড়তে কেউ মুখ হয়, কিন্তু সেই মুখটি একা মুখ নয়, তার সঙ্গে একটা গোটা টিম থাকে। এবং আমি যতটা মীনাক্ষীর কনভারসেশন শুনেছি, পাবলিক মিটিংই হোক বা আপনাদের মিডিয়াতে হোক, মীনাক্ষী তো কখনো, সবসময় তো বলে আমরা টিম ফাংশনিং করতে চাই, ও তো সবসময় বলে যে নেতা নয় নীতি চাই, তাই না? আমার মনে হয় কথাগুলো বলে, এটা একটা আমার কথা। আর একটা কথা আমি বলবো, আপনারা একটু খুঁজে দেখুন লড়াই আন্দোলনের মধ্য দিয়ে এরা নেতৃত্বের অংশ হিসাবে, এদের নামগুলো হয়তো সামনে, এই কথাটা আমি এক্ষুনি বললাম, এরকম অসংখ্য মীনাক্ষী, ধ্রুব, কলতান এরা আছে। আপনি একসময় যে দায়িত্ব সামলাতেন সেই দায়িত্বটা মীনাক্ষী এখন সামলাচ্ছেন, যুব সংগঠনের যে সভাপতি এবং সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছেন। আপনার সময়টা তো একটা মানে সন্ধিক্ষণের সময়, ওই সিঙ্গুর, নন্দীগ্রাম, ওইটা আপনি দেখেছেন। আর এখন যে সময়টা 2024 চলছে, কোনটা বেশি কঠিন বলে আপনার মনে হয়েছে, বা আদৌ মনে হয় কি? যদি হয় সেক্ষেত্রে আপনি মীনাক্ষীকে কি সাজেস্ট করেন? বা ওই যেটা বললেন প্রজন্মের পর প্রজন্ম, তো আগের প্রজন্ম তো ছোটদেরকে সবসময় কিছু না কিছু গাইডেন্স দিয়ে থাকে চলার ক্ষেত্রে, যাতে কিছুটা হলেও সহজতর হয়। আবার আমায় কারেকশন, আমার এই এক দোষ, আমি খালি কারেকশন করতে যাই। প্রথম কথা, আমিও লড়িনি আর মীনাক্ষীও লড়ছে না। বারবার এতক্ষণ তো এই আলোচনাই হলো, আমরা লড়েছি, মীনাক্ষীরাও লড়েছে। আর আপনার মূল কথায় নিশ্চয়ই কয়েকটা কথা আমি আমার মতো করে বলবার চেষ্টা করব। তার আগে একটা কথা বলি যে ওকে বা ওদেরকে যে সাজেশন, সেটা আমার মনে হয় অন ক্যামেরা না হয় ভালো। এরপরে সিরিয়াস কথাটা হলো যে পরিস্থিতিটা দেখুন, লেফটের কাছে, বামপন্থী রাজনীতির কাছে একটা দক্ষিণপন্থী আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতিটা সবসময় কঠিন। বামপন্থীদের জার্নি তো শুধুমাত্র আশু কতগুলো নির্বাচন নয়, বামপন্থীদের একটা বড় লক্ষ্য, যে বামপন্থার মূল কথা হলো এই সমাজের আমূল পরিবর্তন, যেটাকে আমরা আমাদের টার্মিনোলজিতে বলি বিপ্লব। আপনি আস্থা রাখতেও পারেন, আমি আস্থা নাও রাখতে পারেন। একজন ব্যক্তি বামপন্থী কর্মী হিসাবে আমার এবং আমাদের প্রত্যেকের ভারতবর্ষের এই সমাজের বৈষম্য বা যা কিছু খারাপ আছে, যা কিছু নাইনসাফি, এখন ওদের ল্যাঙ্গুয়েজে বলাটাই ভালো, যা কিছু নাইনসাফি আছে তাকে যদি মানে
সত্যি করেই শেষ পর্যন্ত মানে কি বলবো বদলে দিতে হয়, তার মধ্যে তবদিলি আনতে হয়, তাহলে অবশ্যই এই সোশ্যাল চেঞ্জ দরকার, সামাজিক রূপান্তর দরকার, যেটাকে আমরা আমাদের টার্মিনোলজিতে বলি সমাজ বিপ্লব। তাহলে এই মূল লক্ষ্যে কিন্তু বামপন্থা চলে। সেই জন্য সবসময় বামপন্থীদের কাছে পরিস্থিতিটা কঠিন। হ্যাঁ, এটা ঠিকই, 3 দশকের বেশি সময় পশ্চিমবঙ্গের বামপন্থীদের সরকার ছিল। এক অর্থে পরিস্থিতিটা বামপন্থী ছাত্র যুব আন্দোলন, বামপন্থী শ্রেণী গণ আন্দোলনের জন্য সহায়কের ছিল, সুবিধার ছিল। আবার কখনো কখনো কোনো কিছু একমুখী হয় না, শুধু সুবিধে শুধু ভালো হয় না। প্রকৃতির বৈশিষ্ট্য হলো পরস্পর বিরোধী উপাদান থাকে, মানে তার মধ্যেও কিছু নেতিবাচকতা থাকে। 2006 সালের বিধানসভা নির্বাচনে তো পশ্চিমবঙ্গের বামফ্রন্ট বিপুল গরিষ্ঠতা নিয়ে এসেছিল। তাহলে আপাতভাবে দেখলে তো এটা বিরাট সাফল্য। আচ্ছা, সেই সাফল্যের মধ্যে কি ভবিষ্যতের কিছু নেতিবাচক উপাদানগুলো ছিল না? ছিল তো বটেই। আবার 11 সাল থেকে এই কটা নির্বাচনে বামপন্থীরা হেরে যাচ্ছে। যদি আপাতভাবে খোলা চোখে দেখা হয় তাহলে বামপন্থীদের জন্য পরিস্থিতি তো খুব কঠিন, কারণ পার্লামেন্ট বা বিভিন্ন জায়গায় তখন বামপন্থীদের প্রতিনিধি তো পশ্চিমবাংলা থেকে নেই। তাই এটা কি শুধুমাত্র নেতিবাচক? না, একটা পরিস্থিতির বাস্তব পরিস্থিতিকে যদি বাস্তবসম্মতভাবে বিশ্লেষণ করতে হয়, তাহলে তার জার্নি শুরু হয় কি আমি দেখতে পাচ্ছি, কি আমার এক্সপিরিয়েন্স, সেইটা দিয়ে শুরু হয়। কিন্তু এইখানে আটকে থাকা নয়, আমি এই পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি না, অথচ পরিস্থিতির অভ্যন্তরে তার উপাদান আছে, সেইটাকে খুঁজে বার করাটাই হলো যে কোনো ধরনের মানে কি বলবো বস্তুবাদী, নান্দিক বস্তুবাদীদের মূল কাজ। 8 সালেও তো কেউ ভাবেনি যে 11 সালে পশ্চিমবঙ্গের সরকারটা বদলে যাবে। খানিকটা 9 সালের লোকসভা ভোটের পর খানিকটা সবাই আন্দাজ করবার চেষ্টা করছিলেন। আবার আমরা যখন ডিওয়াইফাই করি সরকারটা বদলে গেছে এই একটা পর্ব পর্যন্ত। ফলে এক ঝটকায় একটা আক্রমণ, যে পরিস্থিতির মুখে কোনোদিন আমরা পড়িনি। আর এরা এই যে মীনাক্ষী, ধ্রুব, কলতান, এদের প্রায় গোটা প্রজন্মটাই এসেছে মানে যুব আন্দোলনে, কার্যত এই তৃণমূল কংগ্রেসের এই সরকারের যে স্বৈরাচারী আক্রমণ এবং তার সঙ্গে সঙ্গে 2014 সালের পর থেকে গোটা দেশে আরএসএস বিজেপির গভর্নমেন্ট, এবং সেই আরএসএস বিজেপি তৃণমূল, আমি সবসময় এটাকে এক লেভেলে বলি, আরএসএস বিজেপি তৃণমূল, বা আপনি বিজেপি আরএসএস তৃণমূল বলতে পারেন, যাই হোক সেটা অন্য এজেন্ডার দিকে চলে যাচ্ছে, অন্য প্রভোকেশন আমি বোধহয় তৈরি করে ফেলছি, যাই হোক সেটা কথা। তাহলে এই যে দ্বিমুখী আক্রমণ, আমি বোধহয় একটু আগেই কথাটা বললাম যে তৃণমূল 9 সালে 8 সালে 11 সালে আমরা বলেছিলাম যে লুম্পেনাইজেশন অফ পলিটিক্স, এবং এই গভর্নমেন্ট সেটাকে ইনস্টিটিউশনালাইজেশন করছে, প্রাতিষ্ঠানিকরণ করছে। আর তারপরেই বোধহয় আমি বললাম তার সঙ্গে আজকে এই লুম্পেনদের সঙ্গে আরএসএস বিজেপির একটা তীব্র রিয়াকশনারি দক্ষিণপন্থী রাজনীতি জুটে গেছে। সেই জন্য আপনি গ্রাউন্ড লেভেলে দেখতে পাবেন কে তৃণমূল কে বিজেপি, এর নিয়ে কোনো সমস্যা হয় না। তো যে কথাটা বলছিলাম, আজকে পরিস্থিতিটা অন্য ধরনের প্রতিকূল। আবার এই পরিস্থিতির মধ্যে সম্ভাবনার দিক কোনটা? এই পরিস্থিতির মধ্যে সম্ভাবনার দিক হলো এইটা যে আমরা তো এক ধরনের বামপন্থী ইকোসিস্টেমে চলতে লেফট ফ্রন্ট গভর্নমেন্টের পরিস্থিতিতে চলতে আপাত গণতন্ত্র, আপাত শান্তির একটা পরিস্থিতিতে চলতে হঠাৎ করে একটা মানে হঠাৎ করে জঙ্গলে সামনে একটা বাঘ চলে আসে, আক্রমণ, এই যে একটা পরিস্থিতি আমরা পড়েছিলাম। আমাদের সেই পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে, সেই পরিস্থিতিতে লড়বার মতো নিজেদেরকে প্রস্তুত করতে সময় লেগেছিল। ফলে এটা ওই দিক থেকে আমাদের পক্ষে কঠিন ছিল। আর এই গোটা জেনারেশনটাই কিন্তু লড়তে এগিয়ে এসেছে। এই যে ধরুন ইলিশ মাছ আমরা বাজারে কিনি, ইলিশ মাছের গন্ধটার জন্যই তো, মাছটা তো সমুদ্রের মাছ। সেই মাছটা যখন এখানে আসে মোহনায়, এই যে উল্টো দিকে সাঁতার কাটতে সেই মাছের শরীরের যে প্রতিক্রিয়াগুলো তৈরি হয়, তার ফলে মাছটার মধ্যে কিন্তু গন্ধ তৈরি হয়। কারণ সমুদ্রের অনেক মাছের টেস্ট ওই রকম, কিন্তু গন্ধটা আপনি ইলিশ মাছের মতো পাবেন না, কারণ তাকে মোহনায় আসতে হয়। তার মানে সে ধাক্কার সঙ্গে চলছে, উল্টো দিকে চলছে। আপনি কলা গাছে মারছেন, এক কোপে নেমে যাচ্ছে, কিন্তু সে কোন তো প্রতিক্রিয়া তৈরি করতে পারছে না, ধারটা চলে যাচ্ছে। ঠিক একইভাবে এরা তো প্রতিকূলতার বিরুদ্ধে লড়তে এগোতে হয়েছে। ফলে এদের মধ্যে গুণ তৈরি হয়েছে, এদের মধ্যে ধার তৈরি হয়েছে, এদের মধ্যে লড়ে যাওয়ার মানসিকতা তৈরি হয়েছে, এদের মধ্যে ধৈর্য তৈরি হয়েছে। এগুলো সব এরা, সেই জন্যই তো বললাম যে লড়াই আমাদেরকে এদেরকে উপহার দিয়েছে। ফলে এই প্রতিকূলতার সঙ্গে লড়তে এগোচ্ছে তো। ফলে ওদেরও যেমন এটা ওদের অ্যাডভান্টেজ, এই প্রতিকূলতাটা ওদের অ্যাডভান্টেজ।
আর আমাদের সামনে প্রতিকূলতাটা হঠাৎ করে চলে এসেছিল, আমাদের ওটা ছিল ডিসঅ্যাডভান্টেজ। প্রস্তুতি নেওয়ার সময় ছিল না, হঠাৎ অবশ্যই প্রস্তুতি নেয়। তাহলে এই লড়াইয়ে এর একটা কমন দিক আছে। কমন দিক কি? সাধারণ ইউথের সঙ্গে যোগাযোগ, একটা ইস্যু নিয়ে মানে যুব জীবনের বা মানুষের ইস্যু নিয়ে ধারাবাহিক লড়ে নেওয়ার মতো মানসিকতা, এবং সেটা লড়তে গেলে পরে তার রাজনীতি, তার দর্শন, তার মানে সেটাকে জানা বোঝা, আর লড়াইয়ে মানুষকে যুক্ত করা। আমাদের সময়ের সঙ্গে ওদের সময়ের এটা হলো কমন ফ্যাক্টর, এবং আগামী 10 বছর পরের যে প্রজন্ম আসবে তাদের কাছেও এটা কমন ফ্যাক্টর। পরিস্থিতি অবশ্যই বদলেছে, এবং যদি বলি যে এই পরিস্থিতিতে আমাদের সময় অ্যাডেড ফ্যাক্টর আরএসএস বিজেপির রাজনীতির অ্যাডেড ফ্যাক্টরটা ছিল না। আমাদের সময় ইকোসিস্টেমের মধ্যে আজকের মতো এই একেবারে রিয়াকশনারি রাইট উইং ইকোসিস্টেম ছিল না, যেটা এদের সময় আরও বেশি করে হয়েছে। ফলে সেই দিক থেকে লড়াইয়ের মাঠে যেমন লড়তে লড়তে এরা খানিকটা প্রস্তুত হয়েছে, কিন্তু এদের সামনে আদর্শের দিক থেকে, পরিবেশের দিক থেকে, পরিমণ্ডলের দিক থেকে পরিস্থিতিটা আরও অনেক বেশি প্রতিক্রিয়াশীল, অনেক বেশি দক্ষিণপন্থী, অনেক বেশি আগ্রাসী হয়েছে। এবং অর্থনীতির ক্ষেত্র আমাদের সময়ে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোর উপর আক্রমণ তো 91 থেকে শুরু হয়েছে, আমরা তখন ছাত্র আন্দোলনের কর্মী। কিন্তু এখন এই 2008 সালের পরের পৃথিবীতে যেহেতু গোটা পৃথিবীর এই অর্থনীতিকে, কর্পোরেট ইকোনমিকে লিড করছে ফিনান্স ক্যাপিটালের ফিনান্সের অংশ, যাদের কোনো দায় নেই, দায়িত্ব নেই। আপনি খেয়াল করে দেখুন, কোনো কলকারখানা নেই, অথচ আপনি দেখুন কিছু কর্পোরেটের বিপুল পরিমাণ সম্পদ হচ্ছে। তাহলে কিভাবে হচ্ছে? লুটপাট করে, হয় ব্যাংকের টাকা লুট করছে, তা নইলে পরে আপনার সম্পদ লুট করছে। তাহলে কোনো ধরনের কলকারখানা তৈরি বাদ দিয়ে শ্রমিকদেরকে খাটিয়ে শোষণ করে পুঁজি জমানোর যে ক্লাসিক্যাল পদ্ধতি, তাকে পাশ কাটিয়ে রেখে কেবলমাত্র লুটপাট চালিয়ে সম্পত্তির এই যে বিপুল সম্পত্তির কেন্দ্রীভবন ঘটছে, ফলে একজন কারখানার মালিক সে শ্রমিক শোষণ করবেই, কারণ এটাই তার মুনাফার জায়গা। কিন্তু সে যদি কারখানার মালিক হয়, সে যদি শিল্পপতি হয়, সে যদি ম্যানুফ্যাকচারার হয়, তাহলে তাকে সে যখন কারখানা করবে, সেই কারখানা করার মধ্য দিয়ে ইকোনমির সঙ্গে তার যে একটা মানে প্রোডাক্টিভ ইকোনমির সঙ্গে তার একটা রিলেশন তৈরি হয়, সেই রিলেশনের ফলে তার একটা সোশ্যাল রুট তৈরি হয়। সেই ক্যাপিটালিজম, তার ক্যারেক্টার, আর আজকের পৃথিবীতে যে ক্যাপিটালিজম, যেহেতু প্রোডাকশন নেই, যেহেতু সোশ্যাল রুট নেই, যেহেতু সোশ্যাল রেসপন্সিবিলিটি নেই, যেহেতু সোশ্যাল কমিটমেন্ট নেই, ফলে এটা হলো শিকড়হীন কেবলমাত্র লুটেরা, যেখানে যা পাচ্ছি লুটে না। আপনি পাড়ায় কাউন্সিলরের টাকা মারা থেকে শুরু করে আম্বানি আদানিদের দেশ লুট করা, এই সবকে আপনি এক ফ্রেমে ফেলতে পারবেন। অর্থনীতির পণ্ডিতরা বলছে ক্রনিক ক্যাপিটালিজম। আমি ওসব অত জানি না, আমার বলার পার্ট না। মোদ্দা কথা হলো এই যে লুটের অর্থনীতির যে পরিবেশ চলে এসছে না, এই লুটের অর্থনীতির পরিবেশে যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, কাজ, শিক্ষা, এই দাবিতেই মূলত লড়াই করে। ফলে এই দিক থেকে অর্থনৈতিক, সামাজিক এবং মতাদর্শগত রাজনৈতিকভাবে আজকের সময়ে এদের সামনে পরিস্থিতিটা আরও অনেক বেশি কঠিন এবং কি বলবো প্রতিক্রিয়াশীল হয়েছে। ফলে এদের লড়াইয়ে অনেক ধৈর্য, অনেক বেশি শক্তি সঞ্চয় করা, তার সঙ্গে সঙ্গে রাজনীতি এবং মতাদর্শ নিয়ে এদেরকে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, সংস্কৃতির অঙ্গনে পড়তে হচ্ছে। ফলে আমার ধারণা আমাদের সময়ের থেকে ওদের সময়ের কঠিনাইটাও অনেক বেশি, প্রতিকূলতাও অনেক বেশি। আবার যেহেতু ওরা লড়তে লড়তে সামনে এসছে, ওদের মধ্যে লড়াই করার ক্ষমতাটাও আমাদের থেকে অনেক বেশি, হ্যাঁ, ধার অনেক বেশি। সেই জন্যই তো বললাম যে একটা নতুন প্রজন্ম বামপন্থার পশ্চিমবাংলায় পুনর্জাগরণের ক্ষেত্রে এই প্রজন্ম, একটা নতুন প্রজন্ম ইতিহাস আমাদেরকে উপহার দিয়েছে। আমাদেরকে এদেরকে বাঁচিয়ে রাখতে হবে, গড়ে তুলতে হবে, সামনের দিকে নেতৃত্বের দিকে এগিয়ে দিতে হবে। আপনি 16 বছর আগের ব্রিগেডের কথা বলছিলেন, আর এই 16 বছর বাদে আবার ডিওয়াইএফআই এর এই সভা আমরা দেখলাম। এই সভাটা কি কোথাও একটা তরুণ যারা রয়েছেন, তরুণ তুর্কি, তাদেরকে বেশ অনেকটা শক্তিশালী করলো? মানে মনোবলের তো একটা বিষয় থাকে অবশ্যই। মনোবল শুধু তরুণ তুর্কিদের কেন, সবারই মনোবল বেড়েছে। হ্যাঁ, ওরা ডিওয়াইএফআই তো ডাক কি দিয়েছিল? ডিওয়াইএফআই ডাক দিয়েছিল যৌবনের ডাকে জনগণের ব্রিগেড। এবং ওরা ডাক দিয়েছে, কাউকে তো ডাকতে হয়। এবং সমাজে সব সময় আপনি যদি সারা পৃথিবীর ইতিহাস দেখেন,
আমাদের দেশ, আমাদের রাজ্যের ইতিহাস যদি দেখেন, সে স্বাধীনতা আন্দোলনই বলুন বা স্বাধীনতার পরেই বলুন, ইতিহাসে যাদের নাম উজ্জ্বল হয়েছে তারা যখন লড়াইয়ের ময়দানে, তাদের তখন বয়স কত? সারা পৃথিবীতে, সারা পৃথিবী, আমাদের এখানে তাদের তখন বয়স কত? এই যে আমরা জ্যোতি বসুর কথা বলি, হরেকৃষ্ণ কোনারের কথা বলি, প্রমোদ দাশগুপ্তের কথা বলি, আরও 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 আমি কোনো এর কথা বলি, বা দক্ষিণপন্থী রাজনীতির ক্ষেত্রে তারা যখন লড়াইয়ের মধ্যগগনে মানুষকে ডাক দিচ্ছেন, তাদের তখন বয়স কত? সবাই তো তরুণ। এবং পৃথিবীতে সবসময় সাধারণভাবে যে কোনো একটা পরিবর্তনকামী লড়াইয়ে সামনের দিকে তরুণেরাই এগিয়ে যায়, এবং এই তরুণেরা ক্রস সেকশন অফ দ্য সোসাইটি। তার মধ্যে শ্রমিক তরুণ, কৃষক তরুণ, ক্ষেতমজুর তরুণ, ছাত্র যুব তরুণ, মহিলা তরুণ, সংস্কৃতিকর্মী তরুণ। আপনি বলুন তো, ব্রিগেডে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হলো প্রায় 40-45 মিনিট, তার মধ্যে একটা পরিবর্তন পেলেন না? আমরা যখন ছাত্র আন্দোলন করতে এসেছি তখন সাধারণভাবে মিছিল মিটিংয়ের আগে গান হতো, তার যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার হতো, আজকে দেখুন ইনস্ট্রুমেন্ট বদলে গেছে। স্বাভাবিক তো এটাই তো স্বাভাবিক। বা ধরুন সলিল চৌধুরীর সেন্টিনারিতে আমরা আছি, এই সলিল চৌধুরী গানের যে সুরগুলো দিয়েছিলেন, মাতিয়ে দিয়েছিলেন, আচ্ছা এটা কি বিতর্কহীন ছিল সেই সময়? ছিল না। ফলে এই যে একটা নতুন যখন আসে, ফলে ব্রিগেডের মাঠ থেকে যে আপনি বললেন না ডাক দিয়েছে, ওরা তো ডাক দিয়েছে, যৌবনের ডাকে জনগণের ব্রিগেড। এখানে কে আসেনি? বন্ধ কারখানার শ্রমিক এসছে, সংগঠিত শিল্পের শ্রমিক এসছে, ইস্পাতের শ্রমিক, কয়লা খাদানের শ্রমিক, রেলের শ্রমিক, পোস্টালের শ্রমিক, টেলিফোনের শ্রমিক, বন্দরের শ্রমিক, গ্রামের কৃষক, ক্ষেতমজুর এসছে, মহিলারা এসছেন, শ্রমজীবী মহিলারা এসছেন, কর্মরত, মানে আমি এই শ্রমজীবী কর্মরত ফারাক করছি যে অফিসে কাজ করা, এবং বিভিন্ন ক্ষেত্রে ছাত্ররা এসছে, অবসরপ্রাপ্তরা এসছে, হাঁটতে পারছে না। আমি তো দেখেছি নাতির হাত ধরে হাঁটতে পারছে না, উপরে মঞ্চে গিয়ে পলিকে একজনকে আটকে দিয়েছে, বয়স্ক মহিলা। আমি ঘটনাচক্রে তখন ওখান দিয়ে যাচ্ছিলাম, যে এবার আমাকে ওরা ডেকেছে, যেতে হবে। ভলেন্টিয়ার নর্মালি আটকাচ্ছে, কারণ একটা চাপ তৈরি হচ্ছে, আপনারা বেশি চাপ করেছিলেন। তো সে যাই হোক, তো একজন বলছে, তখন আমাকে দেখে বুঝলো যে অন্তত কে যুব না। আমি বললাম কি, কেন যাবেন? বললো একটা বয়স্ক মহিলা হাঁটতে পারছে না, একটা লজেন্সের কৌটো নিয়ে এসছে, বলে এইটা আমি ওদেরকে দেব। তো যাই হোক, আমি আবার ওকে হাতে ধরে ধরে তুলে নিয়ে উপরে গেলাম, লজেন্সের কৌটোটা দিল, দিয়ে একটু আদর করলো, করে আবার উনি টুকটুক টুকটুক করে নেমে চলেন। আমি বলছি যে সেই জন্য তো বারে বারে এই কথা বলছি যে লড়াইয়ের মধ্য দিয়ে ইতিহাস পশ্চিমবঙ্গে বামপন্থার পুনর্জাগরণের জন্য একটা নতুন প্রজন্ম আমাদেরকে উপহার দিয়েছে। আমি জানি না পরে বলবেন কিনা, আমি আর একটা কথা বলে দিই, এই ব্রিগেডের আর দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। এক তো প্রথম মঞ্চের একটু অসুবিধা ছিল, এবং দেখেছেন কার্যত ড্রোনের ছবি দেখেছি, একটা 360 ডিগ্রি, সেলিমদা বারবার এই শব্দটা বলেন আর কি, একটা 360 ডিগ্রি ব্রিগেড। মাঝখানে তো আমাদের মনে হলো যে পিছনের ওই যে কি বলে, ওই মানে ব্যাকড্রপ যেটা আছে, ওইটা খুলে দেওয়া যায় কিনা। তো ডেকোরেটর বলল যে না, এটা এখন করা সম্ভব নয়। এটা এক। আর দ্বিতীয়ত, আমি বহু ব্রিগেড দেখেছি, অংশগ্রহণ করেছি, বা আগের ডিআরএফের ব্রিগেডে তো আমিও একজন সংগঠক ছিলাম অন্যদের সঙ্গে। কুল ছাপানো ব্রিগেড তো হয়েছে, আগেও হয়েছে, এবারও হয়েছে। এবারের ব্রিগেড ইউথফুল ব্রিগেড এক। এবারের ব্রিগেডে ইউথদের সঙ্গে সঙ্গে, ইউথ মানে কিন্তু স্টুডেন্ট বাদ নয়, ইউথ মানে আমি যে এজটা বলছি, তার সঙ্গে সঙ্গে শ্রমজীবী অংশের মানুষের অংশগ্রহণ, মহিলাদের অংশগ্রহণ। আর এবারের ব্রিগেডের আর একটা খুব গুরুত্বপূর্ণ দিক ছিল, গোটা ব্রিগেডটা অদ্ভুত শৃঙ্খলাবদ্ধ ছিল। আমি জানি আপনারা এটা নোটিস করেছেন কিনা, অদ্ভুত শৃঙ্খলাবদ্ধ, শৃঙ্খলাপরায়ণ ব্রিগেড ছিল। ফলে আজকের প্রতিকূল অবস্থায় লড়বার জন্য এগুলো সবই খুব গুরুত্বপূর্ণ উপাদান, এবং যদি বলেন খুবই ভালো লাগা। একটা, আমরা ব্রিগেড নিয়ে এত কথা বলছি কারণ তরুণ তুর্কিরা বারবার আলোচনায় উঠে আসছে, কিন্তু একটা কথা মানে অভিযোগের সুরেই আর কি, অনেকেই বলেন যে বামেদের রাজনীতি মানেই সেখানে পক্কো কেস না হলে সামনের সারিতে তাদেরকে আসতে দেওয়া হয় না। কিন্তু সেই ধারণাটা মানে 21-এর আগে সৃজনের, যখন সৃজনের সঙ্গে কথা হয়েছে, ওকেও করেছিলাম এই প্রশ্নটা, যে আস্তে আস্তে কি এই ধারণাটা ভাঙা হচ্ছে, যেখানে নতুন প্রজন্মকেই সামনের সারিতে এগিয়ে দেওয়া হচ্ছে? এটা তো বামপন্থী আন্দোলনের ধারাবাহিক বৈশিষ্ট্য। তো নতুন প্রজন্মকে যদি এগিয়ে না দেয়, আপনি এখন আমার সঙ্গে কথা বলছেন,
আমার আগে পরে অনেকগুলো মানে আপনি বিশেষণ যুক্ত করলেন। তা আমি যখন বামপন্থী আন্দোলনের কর্মী হিসাবে খানিকটা দায়িত্ব আমার অর্গানাইজেশন আমাকে, আমার তখন বয়স কত ছিল? বা আজকে সৃজন, প্রতিকূর, দীপশিতা, মীনাক্ষী, ধ্রুব এদেরকে দেখছেন, এরা কি এর পরে বামপন্থী আন্দোলন থেকে চলে যাবে, না এদের বয়স একটা জায়গায় আটকে থাকবে? বয়স তো বাড়বেই, এটা ধারাবাহিকতা। আচ্ছা, এই যে কথাটা ঠিকই মিডিয়ায় কথাটা আসে বামেদের আচ্ছা, আমাদের দেশের প্রধানমন্ত্রীর বয়স কত? তাকে বাদ দিয়ে বিজেপি এবার ইলেকশন লড়বে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বয়স কত? তাকে বাদ দিয়ে কি তৃণমূল কংগ্রেস নির্বাচন লড়বে? আচ্ছা, ভারতবর্ষের দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলির যারা একদম মাথা বা মুখপত্র, তাদের বয়স কত? আচ্ছা, সব ছেড়ে দিয়ে বেড়েবাটাকেই ধর কেন? সব ছেড়ে দিয়ে বামপন্থীদেরকে ধর কেন? বামপন্থী আন্দোলন সবসময় অভিজ্ঞ, উদ্যমী, তরুণ প্রজন্ম সবাইকে নিয়েই বামপন্থী আন্দোলন চলে। এদের আন্ডারস্ট্যান্ডিং করে একটা বেশ রাজনীতির ময়দানটাকে ভাগ করে রাখার একটা চেষ্টা ওরা করেছিল, আর ভবিষ্যতে হবে না। তৃণমূল এবং বিজেপি তালিকা প্রকাশ করুক না, এই 10 বছরে 12 বছরে পশ্চিমবঙ্গে তাদের রাজনীতিতে কজন নতুন মানুষকে, আমি মুখ এই শব্দটা বলতে আমার ভালো লাগে না, মানুষকে ওরা কটা সৃজন, প্রতিকূর, দীপশিতা, দীপ্তজিৎ, কটা মীনাক্ষী, ধ্রুব, কলতান, আমিও এদের কথা বলছি, এদের বাদ দিয়ে অসংখ্য আছে। আমি আপনার যখন ক্যামেরাটা অফ হবে আমি তখন আপনাকে লিস্ট পড়ে দিতে পারি। তো কারা সাপ্লাই করেছে? এবং এটা কেউ করেনি যে আমি বললাম সাপ্লাই করেছে না, তার মানে লড়াই, ওই যে বারবার এই কথাটা বলছি যে লড়াইয়ের মধ্য দিয়ে বামপন্থার পুনর্জাগরণের জন্য নতুন একটা প্রজন্ম ইতিহাস আমাদের উপহার দিয়েছে। লড়াইয়ের মধ্য দিয়েই আসে। পশ্চিমবঙ্গে কোন রাজনৈতিক দল আছে বা ভারতবর্ষে সিপিআইএম বাদ দিয়ে যে বলেছে যে এইরকম একটা বয়স হয়ে যাওয়ার পর আমরা পার্টি করব কিন্তু কোনো দায়িত্বশীল পদে থাকবো না, তুলনামূলক কম বয়সীদের সেই দায়িত্বশীল পদে আনবো? কে বলেছে? কোথায় বলেছে? ফলে ওটা বামপন্থীদের একটা ধারাবাহিক প্রক্রিয়া, ধারাবাহিক কাজ। এই কাজটা সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে প্রজন্মের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্গানাইজেশনের নেতৃত্বের প্রজন্মে আমরা যত তার সঙ্গে সংযুক্ত হতে পারবো ততই আমরা চাঙ্গা হতে পারবো। এবং কে চায় চাঙ্গা না হতে? সবাই তো চায়, বলে আমরাও চাঙ্গা হতে চাই। বলে এটা কোনো নতুন এজেন্ডা নয়, ধারাবাহিক এজেন্ডা। আগামী দিনও এই এজেন্ডা নিশ্চয়ই বহাল থাকবে। একটা সময় কিশোর সংগঠন ছিল বিভিন্ন জায়গায়, এখন কি সেরকম সংগঠনের কথা আবার ভাবেন আপনারা, বা প্রয়োজনীয়তা আছে এখন আর মনে হয়? ছিল না, আছে। সেটা তো কোনো রাজনৈতিক সংগঠন নয়, এবং আজকে এটা অনেক বেশি করে প্রয়োজন আছে। আজকে তো চারপাশের ইকোসিস্টেমটা একেবারে রিয়াকশনারি পলিটিক্যাল হিন্দুইজম, রাজনৈতিক হিন্দুত্ববাদী। এর সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। যা হচ্ছে অযোধ্যাতে, এটা কোনো ধর্মপালনই নয়, ধর্ম নিয়ে রাজনীতি, মন্দির রাজনীতি, মন্দির তৈরি না, মন্দির রাজনীতি। এনভায়রনমেন্টটা চারদিকে হয়ে গেছে। এবং পশ্চিমবঙ্গে খেয়াল করে দেখুন, জ্যোতি বসু একটা কথা বারে বারে বলতেন, তখন সেই কথার গভীরতা আমরা সত্যি করে হয়তো অনেকে বুঝতাম না, যে তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় অপরাধ, ওরা বিজেপিকে পশ্চিমবাংলার মাটি চিনিয়েছে। আজকে একটু আমাদের আগে বলতে হবে, বিজেপি নয়, পশ্চিমবঙ্গের আরএসএসের জন্য এই 10 বছর 11 বছরে পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেস যা রাজনৈতিক চাষ করেছে, জল দিয়েছে, সার দিয়েছে, পোকা মারার চেষ্টা করেছে ওদের ভাষায়, কিন্তু ফসলটা গিয়ে উঠেছে নাগপুরের গোলাতে, আরএসএসের গোলাতে। ফলে পশ্চিমবঙ্গের পলিটিক্যাল এনভায়রনমেন্ট, সোশ্যাল এনভায়রনমেন্ট, কালচারাল এনভায়রনমেন্টটা এটা অনেক বেশি রিয়াকশনারি এবং দক্ষিণপন্থী হয়েছে। শুধু প্রতিক্রিয়াশীল নয়, প্রতিক্রিয়াশীল দক্ষিণ। এখানে এই যে অল্প বয়স থেকে আরএসএসের প্রসার, এই 10 বছর 11 বছরে আরএসএসের যা শাখা বেড়েছে পশ্চিমবাংলায়, ভারতবর্ষের বোধহয় উত্তরপ্রদেশেও তা বাড়েনি। বোধহয়, আমি কেন বোধহয় বলছি, সংবাদ মাধ্যমেই যে খবরগুলো বেরোয়, আমি তার আরএসএস বিশেষজ্ঞ নই, বলতে পারবো না, সংবাদ মাধ্যমে যা বেরিয়েছে, তাহলে আরএসএস বাড়বে, রাজনৈতিক হিন্দুত্ব বাড়বে, বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক শক্তির এজেন্সি কাজ করবে, মৌলবাদী শক্তির এজেন্সি কাজ করবে, আর শিশু মনে তার প্রভাব বিস্তার করা হবে না। এই যে নতুন জাতীয় শিক্ষানীতির উদ্দেশ্য শুধু কি বেসরকারিকরণ? একটা তো বেসরকারিকরণ বটেই, গরিব ঘরের ছেলেমেয়েরা আগামী দিনের লেখাপড়া করবে না। শুধু তাই নয়, ঘুর পথে রাজনৈতিক হিন্দুত্ববাদীরা কেমন করে এই শিক্ষা ব্যবস্থাটাকে দখল করে অল্পবয়স্ক ছেলেমেয়েদের মাথাকে প্রথম থেকেই চিবিয়ে একটা যুক্তিহীন, যুক্তি বিনাশী
একটা কি বলবো আপনাদের ল্যাঙ্গুয়েজ, ওই যে ভক্ত তৈরির কারখানা তৈরি করবার চেষ্টা করছে, সেখানে তো শিশু কিশোর সংগঠন, বিভিন্ন ধরনের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক ইতিহাস মুখী এই ধরনের বিভিন্ন সংগঠন ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠান, এটা আর আজকে খুব জরুরি। ইন্ডিয়া যে গঠিত হয়েছে সেটা নিয়ে অনেকেই বলে থাকেন যে বামেদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের নেতৃত্বের মধ্যে কোথাও কোথাও একটা ফাঁক দেখা যায়, এটা কি আপনি বিশ্বাস না করেন? না না, কোনো ফাঁক নেই, কোনো ফাঁকই নেই। সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি আরএসএসকে হারাতে হবে এবং বিজেপি আরএসএসকে বিচ্ছিন্ন করতে হবে। আমাদের পার্টি, আমরা আমাদের সর্বশেষ পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত করেছি, এটি আমাদের লাইন সারা ভারতবর্ষ জুড়ে। তাই বিজেপির বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলগুলি যারা বিজেপিকে হারাতে চায়, যারা আরএসএসকে হারাতে চায়, তারা একটা প্ল্যাটফর্মে এসছে। এটাকে আপনি প্ল্যাটফর্ম, এটা কোনো পলিটিক্যাল অ্যালায়েন্স নয়, রাজনৈতিক জোট নয়। আপনারা বোঝানোর সুবিধার জন্য হয়তো মানুষকে বলছেন জোট, মানুষ হয়তো তাতে কেউ প্রভাবিত হচ্ছেন। এটা একটা প্ল্যাটফর্ম, পলিটিক্যাল প্ল্যাটফর্ম। কমন এজেন্ডা বিজেপিকে হারাতে হবে, আরএসএসকে হারাতে হবে। এটা একটা পলিটিক্যাল গ্রুপিং, এটাও আপনারা বলতে পারেন। একটা পলিটিক্যাল ব্লক, সেটাও বলতে পারেন। কিন্তু এটা কোনো ঠোস নয়। এদের মধ্যে পার্থক্য আছে, মতের পার্থক্য আছে, পথের পার্থক্য আছে, রাজ্যের ভিত্তিতে এদের অবস্থানের পার্থক্য আছে, এক্সপিরিয়েন্সের পার্থক্য আছে। কিন্তু 24 সালে লোকসভা নির্বাচন, সারা ভারতবর্ষের পরিস্থিতিতে বিজেপি আরএসএসকে হারাতে হবে, এইটাই হলো একটা কমন এজেন্ডা নাম্বার 1। এটা সারা ভারতবর্ষে আমাদের পার্টিও চায়, আমাদের পশ্চিমবাংলায় আমাদের পার্টির যে অংশ আমরাও চাই। পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষের এমন অনেকগুলি রাজ্য আছে এবং সেটা তো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিল্লিতে বসে, পশ্চিমবাংলায় বসে, ব্যাঙ্গালোরে বসে, পাটনায় বসে, সব জায়গাতেই কথাটা স্পষ্ট করে দিয়েছেন। শুধু পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষের এমন অনেকগুলি রাজ্য আছে যে রাজ্যগুলিতে আমাদের পার্টি, তাদেরকে লড়াই করতে হবে অন্য অনেক রাজনৈতিক দলের সঙ্গে যারা আপাতভাবে এই ইন্ডিয়া গ্রুপের মধ্যে আছে। আমার এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপাতভাবে ইন্ডিয়া গ্রুপের মধ্যে আছে। আপনি যেহেতু সর্বভারতীয় রাজনীতি নিয়ে কথা বলছেন, একটা প্রশ্ন আমার তালিকাতেই রয়েছে, সেটা করতে ইচ্ছে করছে যে গোয়া এবং মণিপুরের ক্ষেত্রে যেটা বলা হয় যে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করার ফলে বিজেপির যে বিরোধী ভোট সেটা কেটে কোথাও একটা বিজেপির সুবিধা দেওয়া হয়েছে, যদি সেটা হয়ে থাকে তাহলে বাংলা, মধ্যপ্রদেশ এবং কর্ণাটকের ক্ষেত্রে সিপিএম যখন বিজেপি বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতা করছে তাহলে কি সেখানে বিজেপির আখেরে লাভ হচ্ছে না? না, এটাকে ওইভাবে সাধারণ ব্যাখ্যা করা যায় না। প্রথম কথা হলো যে ভারতবর্ষে আপনি যদি দেখেন অতীতে যতগুলি ক্ষেত্রে দিল্লিতে যারা সরকার, যাদেরকে বদল করার কথা এসেছে, যাদেরকে আপনি একেবারে যদি 77 থেকে ধরেন সর্বশেষ পর্যন্ত, প্রত্যেকবারেই কিন্তু সারা ভারতবর্ষের, দেখুন দেশটা তো ভারত, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, একে আপনি এক ফ্রেমে কখনো ফেলতে পারবেন না। আরএসএসের সব থেকে বড় অপরাধ তো এক ফ্রেমে ফেলতে চাইছে। ভারতবর্ষ এক ফ্রেমের দেশ নয়, এখানে বৈচিত্র্য আছে। আবার পশ্চিমবাংলার মধ্যেও তো বৈচিত্র্য আছে। সেখানে আপনি ভারতবর্ষের ক্ষেত্রে দেখা গেছে অতীতে যে যখনই দিল্লিতে সরকার বদলের ক্ষেত্রে ভূমিকা পালন করেছে বামপন্থীরা বা যারা পরিবর্তনকামী, সবসময় এই ধরনের অ্যালায়েন্স বলুন, আন্ডারস্ট্যান্ডিং বলুন, একটা জায়গায় গভর্নমেন্ট তৈরি বলুন, সবটাই কিন্তু হলো পোস্ট পোল, কখনো প্রি পোল হয় না। আর রাজনীতিটাকে আপনি যদি অত সহজভাবে দেখেন, রাজনীতিটা কখনো পাটিগণিতের মতো হয় না, এর মধ্যে কেমিস্ট্রি আছে। গ্রাউন্ড রিয়েলিটিতে অনেকগুলো জায়গা থাকে, সেই জায়গার উপর নির্ভর করে ঠিক করতে হয়। মূল টার্গেটটা বিজেপিকে হারাতে হবে, আরএসএসকে বিচ্ছিন্ন করতে হবে। এই নিয়ে আমাদের বামপন্থীদের মধ্যে কোনো সংশয় নেই। এবং ভারতবর্ষে সিপিআইএম বা বামপন্থীরা যে আরএসএসের 1 নম্বর শত্রু, এবারের সর্বশেষ বিজয়া দশমীর দিনেও মোহন ভগবত স্পষ্ট করে দিয়েছেন। এবং সেই কারণে দেখেছেন এই আরএসএসের যে বাংলা কাগজ এই গত বছরের ডিসেম্বর মাসে 26 তারিখে লিখে দিয়েছেন যে যাই হোক, বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও এখানে এসে বলে গেছিলেন যে যাই করো বাবা, দেখো যেন বামপন্থীদের শক্তি এখানে না বাড়ে। তাহলে ওরা যে জাতেই যখন নাম লেখাক না কেন, ওদের তাল সবসময় স্পষ্ট, বামপন্থীদের বিরুদ্ধে, কমিউনিস্টদের বিরুদ্ধে। আমাদের তালও তো স্পষ্ট। আমরা তো জানি
যে আরএসএস বিজেপি লড়াইটা আসলে আরএসএস এর সঙ্গে হচ্ছে। কি ভয়ঙ্কর শক্তি, কল্পনাতীত ভয়ঙ্কর শক্তি। ফলে এর বিরুদ্ধে লড়াইয়ে আমরা আমাদের পার্টি গ্রাউন্ড রিয়েলিটিতে এবং সর্বভারতীয় স্তরে আমরা কোথাও অতীতে এমন কোনো অবস্থান নেইনি, আজকেও নিচ্ছি না, আগামী দিনেও নেব না, যেটা সর্বভারতীয় ক্ষেত্রে আরএসএসকে বিচ্ছিন্ন করা, বিজেপিকে হারানোর যে লড়াই, প্রকৃত লড়াই, কোট আনকোট কথাটা খুব গুরুত্বপূর্ণ, প্রকৃত লড়াই, দুর্বল হোক, আমরা কোথাও এই ভূমিকা অতীতে নিইনি, আজও নিচ্ছি না, আগামীতেও নেব না। বামপন্থীদের দিকে তো সমস্ত গরিব খেটে খাওয়া মানুষের থাকার কথা। বামপন্থীর দিকে কি সমস্ত গরিব খেটে খাওয়া মানুষ আছে? নেই তো। অনেক মানুষ বিজেপির সমর্থক, অনেক মানুষ তৃণমূল কংগ্রেসের সমর্থক, অনেক মানুষ অন্যান্য বামপন্থীদের দিকে আছে। আমরা আমাদের আত্মমূল্যায়ন করে বলি এটা আমাদের দুর্বলতা। ফলে আজকে যে মানুষটা তৃণমূল করছে কি বিজেপি করছে কিংবা অন্য দক্ষিণপন্থী শিবিরে আছে, কিন্তু সে যদি গরিব এবং খেটে খাওয়া মানুষ হয়, লুটে খাওয়া না হয়, সে আমার শত্রু নয়। আমার দুর্বলতা আমি তাকে জয় করে আনতে পারি, আমাকে ভবিষ্যতে তাকে জয় করে আনতে হবে। আপনি যখন দেশের কথা আমরা বললাম এবং আপনি মানে অতীতের লোকসভা এবং বিধানসভা নির্বাচনের কথা বলছিলেন কিছু তথ্য দিয়ে, 2024-এর আসন্ন লোকসভা নির্বাচন রয়েছে। তো উত্তরবঙ্গের ক্ষেত্রে বামেদের যে সংগঠন, সেটা কি মানে পুনর্গঠনের শক্তি তরুণদের মধ্যে এসেছে বর্তমান প্রজন্মে? মানে এই শেষ আমরা যে ব্রিগেডটা দেখলাম, মনে হচ্ছে যে 24-এ যে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের সংগঠনটা আরো পুনর্গঠিত হতে পারে তরুণদের উপর? আমরা তো সবসময় সংগঠনকে পুনর্গঠিত করার চেষ্টা, এটা আমাদের একটা ধারাবাহিক প্রক্রিয়া। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এভাবে ভাগ না করাই বোধহয় ভালো। আর যদি আপনি বলেন যে তরুণ অংশের অংশগ্রহণ, মানুষের ইনসাফ তো একটা আমরা দেখেইছি যে, এবং সেখানে শুধু তরুণ কেন, যেদিন ওরা শুরু করেছিল চা বাগানের শ্রমিক, ডুয়ার্স, তরাই, যত সেটা এগিয়েছে, এখনই এটা ক্যালকুলেট করা উচিত নয়, বিজ্ঞানসম্মত নয়। তবে এইটা বলা যায়, ইনসাফের এই 50 দিন গোটা, এবং এই ব্রিগেডেও আপনি যদি দেখেন, আমি তো বলছি যে হ্যাঁ এটাও একটা বৈশিষ্ট্য, এই ব্রিগেডে 3 দিন আগে থেকে উত্তরের জেলাগুলো থেকে যে পরিমাণ মানুষ এসছেন, যে পরিমাণ তরুণ অংশের মানুষ এসছেন, খেটে খাওয়া মানুষ, এমনকি মহিলারা, এটা আমার দেখা, আমি আপনার সেই প্রথম প্রশ্নে বলেছিলাম আমার জার্নি খুব বড় এখনো হয়নি, বলা যাবে না, আমি কখনো দেখিনি এত মানুষ এসছেন। ফলে অবশ্যই এর তো একটা প্রভাব আছেই। এতক্ষণ রাজনীতি নিয়ে অনেক কথা বললাম, আপনার তথ্যগুলোও শুনছিলাম, কিন্তু এবার একটু ব্যক্তিগত পরিসরে যাব। ব্যক্তিগত বলতে আমাদের প্রত্যেকেরই নিজস্ব কিছুটা সময় থাকে, আপনারও নিশ্চয়ই আছে। প্রিয় লেখক বা খুব পছন্দের লেখক কে? এটা সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে। এখন কে? আমি যদি একজন নাম বলতে হয়, এটা আমি আমার পক্ষে বলা না, ওটাও খুব কঠিন। এই নিয়ে বলাটা খুব রিস্কি আছে এই জন্য যে একেবারে মেঠো রাজনীতির লোক তো কি বলতে কি বলে ফেলবো বলা। যেমন ধরুন যখন একটা সময় সমরেশবাবুর লেখা খুব ভালো লাগতো, এখনো লাগে না এমনটা নয়। বাঙালি রবি ঠাকুর পছন্দ করে না, খুব কম পাওয়া যায়, ঠিকই, সে তো আছেই। আবার যদি এটা ওর সাগরের 1 ফোঁটা 2 ফোঁটা জলও সংগ্রহ করার সুযোগ আমার হয়নি। যেমন আমার তো মনে হয়েছে রক্তকরবী আমাদের সবারই পড়া উচিত। আবার অদ্ভুতভাবে রবীন্দ্রনাথের আমার নাটক সবচেয়ে বেশি ভালো লাগে, এরকম আছে। আবার ধরুন যে অনেক আছে, আমি এই মুহূর্তে নাম ওইভাবে বলতে পারছি না। যখন মার্কেজের নাম শুনেছিলাম, পড়িনি, যখন 100 Years of Solitude পড়লাম, আমার মনে হলো এই উপন্যাসটা আমি আগে পড়িনি কেন। কামুর যখন প্লেগ পড়লাম, এবং আমি খুব মানে অনেস্ট কনফেস করছি, প্রথম দিকে আমি কিছু বুঝতে পারিনি, তারপর আবার পড়লাম, 2-3 বার পড়বার পর বুঝলাম যে এত বড় একটা অ্যান্টিফ্যাসিস্ট উপন্যাস বোধহয় পৃথিবীতে হয় না। কাফকার ক্যাসেল যখন পড়েছিলাম, এটা অনেক বয়সে, ছাত্র জীবনে এগুলো পড়ার সুযোগ ঘটেনি, একটা অসাধারণ উপন্যাস। আচ্ছা, এরকম অনেক আছে, এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে, আমি জানি না, আমি আপনাকে বলবো আপনি পড়ুন, আজকের সময়ের জন্য আমাদের এটা খুব জরুরি, ভবিষ্যতে আমাদের এই সময় আসছে। আন্না সেঘার্সের একটি পৃথিবী বিখ্যাত উপন্যাস আছে, উপন্যাসটির নাম হলো দ্য 7th ক্রস। তখনও হিটলার তখনও ক্ষমতায় আসেনি, কিন্তু নাৎসিরা
দখল করা শুরু করে ফেলেছে। আপনি পড়ুন, আমি আগে বলছি না এখন। তো দেশি বিদেশি যখন যা পাই পড়ি। একটা সময় রেমার্কের খুব ভালো লাগতো, রেমার্কের উপন্যাসগুলো। আমাদের এখানে তো প্রেমচাঁদের গল্প একসময় খুব ভালো লাগতো। না বললে ভুল বলা হবে, অনেক বড় বয়সে পড়েছিলাম, ছোট বয়সে পড়লে হয়তো নিতে পারতাম না। মান্টো, এবং আমি আপনার অন ক্যামেরাই বলছি, খুব বিতর্কিত একটি গল্প মান্টোর, সম্ভবত গল্পটির নাম হলো ঠান্ডা গোস্ত। এই গল্পটার জন্য মান্টোকে অশ্লীলতার দোষে দুষ্ট করা হয়েছিল। আমি খুঁজে পাই না ওটার মধ্যে কি আছে। একটা মানুষের অনুভূতি প্রবণতারা কত থাকলে পরে ওই রকম একটা গল্প লেখা যায়, বলে খুবই অল্প। আমি তো উর্দু বুঝতে পারি কিন্তু উর্দু পড়তে পারি না, বলে বাংলাতেই আমি মান্টো পড়েছি। ও এখন মনে পড়ে গেল, আরভিন স্টোনের একটি পৃথিবী বিখ্যাত উপন্যাস আছে ভ্যান গগের জীবনী নিয়ে, লাস্ট ফর দ্য লাইন। না, আমি আর কথা বলবো না। ফলে আমি নির্দিষ্ট বলতে পারবো না, আমার কোনো নির্দিষ্টভাবে প্রিয় লেখক, প্রিয় কবি, প্রিয় গায়ক বলা খুব কঠিন। সময়ের সঙ্গে সঙ্গে আবার এটাও ঠিক, যদি বলেন এখন অন্য কথা হয়ে যাবে যে তোমার বিচারে এখনো পর্যন্ত তুমি তোমার কোন সাহিত্যকে তোমার কাছে সবচেয়ে যেটা মানে যার কম্পেয়ার করা যাবে না, সেটা কিন্তু কমিউনিস্ট ইস্তেহার। ব্যাপারটা এমন নয় যে আমি পার্টির একজন কর্মী বলে না, আমি বলছি এই কমিউনিস্ট ইস্তেহার কতবার পড়েছি বলাটা ভুল, পড়তে হয়েছে প্রয়োজনে বহুবার। এবং আমি আপনার কাছে বলছি যে যতবারই পড়েছি ততবারই আমার মনে হয়েছে আচ্ছা আগে তো এইটাতে আমি এইভাবে এটা বুঝতে পারিনি। আমি আপনাদেরও বলবো, মানুন বা না মানুন, কমিউনিস্ট ইস্তেহার পড়ুন। পছন্দের গান কি? এইটা তো খুব কঠিন ব্যাপার। একটা মানুষকে যদি খুব জিজ্ঞেস করে যে তার পছন্দের গান কি, বলা খুব কঠিন। অনেক শিল্পী পছন্দের শিল্পী, আর আমি ক্লাসিক্যাল মিউজিক কিচ্ছু বুঝি না, কিন্তু শুনতে আমার ভালো লাগে। রশিদ খান অন্যতম প্রিয় শিল্পী ছিলেন। বেড়াতে যান বা বেড়াতে ভাল লাগে? বেড়ানোর জায়গা পছন্দের? কোন মানুষের বেড়াতে ভালো লাগে না? আমাদের বেড়াতে যাওয়ার সুযোগ তো ছাত্র যুব আন্দোলনের সম্মেলনের মধ্য দিয়ে, বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে তো সুযোগ পেলে। আসলে বেড়ানোটা খুব কস্টলি ব্যাপার এখন, শুধু সুযোগ পেলে হবে না, তার সঙ্গে সাধ্য থাকতে হবে। তো টিকিটের কত দাম, রেলের কত ভাড়া বেড়ে গেছে, কোনো একটা জায়গায় গেলে পরে কোনো একটা গাড়ি বুক করতে গেলে কত খরচ, কারণ পেট্রোলের কত দাম বেড়ে গেছে। কোনো একটা জায়গায় লজ বা হোটেল ভাড়া করতে গেলে পরে বা হোমস্টেতে থাকতে গেলে পরে, ফলে সবসময় হয় না, কিন্তু ইচ্ছে প্রচন্ড। আর খেতে ভালোবাসেন? মানে আপনাকে কি ফুডি বলা যায়? না, একদমই বলা যায় একদম না। ভালো লাগবে না মানে খেতে কেন ভালো লাগবে না? হ্যাঁ, প্রয়োজনে পছন্দের খাবার নিশ্চয়ই, যে যা ভালো দেয়, যেটা ভালো খেতে ভালো লাগে। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। ভালো থাকবেন, আগামী দিনগুলো খুব ভালো কাটুক আপনার। হ্যাঁ, আপনারাও ভালো থাকুন। আপনার চ্যানেলের সমস্ত দর্শকদের আমি বলবো ভালো থাকুন, যুক্তিতে থাকুন, লড়াইয়ে থাকুন। আজকের মধুরিমা এবং এ পর্যন্তই। আভাস রায়চৌধুরী ছিলেন আজকে আমাদের অতিথি। কেমন লাগলো এই আড্ডা আলোচনা জানাবেন অবশ্যই আমাদের। দৃষ্টিভঙ্গির ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ফলো করুন, ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিন। সঙ্গে থাকুন। আমার সঙ্গে ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম।